শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। এক পশলা শীতল হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল বিকেলের মরচে পড়া নরম রোদ। ধূসর গোধূলির লালিমা ছাপিয়ে প্রকৃতিতে ভর করেছে কুয়াশা মরানো অপার সন্ধ্যাবেলা। বিশাল আকাশের বক্ষ চিরে ঝুমঝুমিয়ে নেমেছে তুষারের বর্ষণ। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় চেরি ব্লসমের গাছগুলো দোল খাচ্ছে নীরবে। নিরবচ্ছিন্ন পিচঢালা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ইরিশ, যার চোখে মুখে জড়ো হয়েছে পাশবিক হিংস্রতা। ক্রোধের তোড়ে মটমট করছে ধারালো চোয়াল। ধূসর বাদামি চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তড়িৎ বেগে বুলেটটা ছুটে আসার সঙ্গে সঙ্গে ইস্যুকে বুকে চেপে ধরেছে ইরিশ। অকস্মাৎ ঘটনায় সচকিত হয়ে ওঠে ওর প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয়। বুলেটের গতিপথে বাজ পাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে মাত্রাতিরিক্ত রাগে থরথর করে কেঁপে ওঠে মাফিয়া বস। যেন রক্তিম চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক্ষুনি ছিঁড়ে বের করে নিয়ে আসবে আক্রমণকারীর অকুতোভয়ী হৃৎপিণ্ডটা। ভস্ম করে দিবে তার অস্ত্রধারিত কুটিল হাতের প্রতিটি শিরা উপশিরা। অথচ ওর পৈশাচিক মস্তিষ্ক জুড়ে ভলভলিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতাকে ছাড়িয়ে যাচ্ছে কড়াপড়া হৃদয়ের বহমান মন্থর শিথিলতা। জীবনের প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, এমন বেগতিক দুটানার সাক্ষী হয়েছে ব্লাডি বিস্ট খ্যাত হৃদয়হীন মাফিয়া বস। চোখের সামনে শত্রুদের মিছিল, অথচ এক তীক্ষ্ণ অনুভূতির জোয়ারে ভাসছে অন্তঃকরণ। তুলতুলে নরম শীর্ণকায় নারী শরীরের সংস্পর্শে স্তম্ভিত ইরিশ। যখন মনে পড়ে এই ধনুকের মতো বাঁকানো ছোট নারীদেহের অধিকারিণী অন্য কেউ নয়, স্বয়ং নীলাম্বরিণী, তখনই থমকে যায় পৃথিবী। গতি হারায় হৃৎস্পন্দন। ভেতরের দাবিয়ে রাখা সুপ্ত যন্ত্রণাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে অহর্নিশ। ভয়ের তোড়ে তীর করে কাঁপছে নাজুক মেয়েটার সমগ্র শরীর। অজান্তেই মুখ দাবিয়ে রেখেছে নিষ্ঠুর মাফিয়ার ইস্পাত কঠিন বক্ষ ভাঁজে। দুহাতে খামছে ধরেছে পিঠের দিকের ওভারকোটটা। হাতে থাকা আইসক্রিমগুলো ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে পায়ের কাছে। এরিসের শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়। হৃদয়ে তার অনুভূতির তুফান, অথচ অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ওভারকোট সরিয়ে দুহাত গুজেছে পকেটের ভেতর। বুকের মাঝখানে ভ্যানিলার মতো লেপ্টে আছে নাজুক তুলতুলে মেয়েটা। এরিস না তো মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরছে বুকে, আর না তো নিজের থেকে সরিয়ে দিচ্ছে দূরে। কেবল বিনা বাক্যে পবিত্র মেয়েটার ভয়টুকুকে গুটিয়ে নিচ্ছে আলগুচ্ছে। তবে আক্রমণের পরে চারিদিকের এমন নীরবতা, হঠাৎ করে পার্কের গেট বন্ধ হয়ে যাওয়া, সবকিছু এরিসের ষষ্ঠ ইন্দ্রিয়তে দিয়ে যাচ্ছে আকস্মিক গেরিলা আক্রমণের নিদারুণ পূর্বাভাস। 2 মিনিট, মাত্র 2 মিনিটও ভাবার সুযোগ পেল না ইরিশ। পর মুহূর্তেই চারিপাশ থেকে ছুটে আসে শটগানের একাধিক বজ্রধ্বনি। তৎক্ষণাৎ ঈশানীকে নিয়ে আইসক্রিম ভ্যানটার পেছনে গিয়ে দাঁড়ায় ইরিশ। এহেন নৃশংস অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে ওঠে ভীত মেয়েটা। কোমরের খাস থেকে রিভলভারটা বের করে আড়াল থেকে শত্রুদের উদ্দেশ্যে কয়েক দফা গুলি ছড়ে ঈশ্বর দিকে ঘুরে তাকায় ইরিশ। গ্রীবা বাড়িয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের ডগায় আঙুল চেপে ধরে বলে, শশ। হৃদয়হীন লোকটার কঠোর নির্দেশে থেমে যায় ঈশ্ব। কান্নার তোড় কমে এলে ঠোঁটে ঠোঁট চেপে হেঁচকে তুলে ক্রমশ। শত্রুদের মোকাবেলার মাঝেও আরেকবার নিষ্প্রভ দ্বিধাহীন নজরে ক্রন্দনরত মেয়েটার মুখাবয়ব পরখ করল ইরিশ। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখতে পেল ঠান্ডায় জমে রক্তিম হয়ে ওঠা একটা কান্নারত মুখ, ফোলা ফোলা অভিমানে নীল চোখ, পেঁজা তুলোর মতো বরফের আচ্ছাদনে ভরে ওঠা এলোমেলো সর্পিলো চুল। প্রচণ্ড শীতে যুবতম মেয়েটার শ্বাস প্রশ্বাস থেকে বেরিয়ে আসছে শ্বেতরঙা শীতল বাষ্প, যা দেখা মাত্রই নিজের পরনে ওভারকোটটা খুলে ওর দিকে বাড়িয়ে দেয় ইরিশ। চোখের সামনে ওভারকোট দেখতে পেয়ে ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। এদিক ওদিক সচকিত দৃষ্টি ফেলে মেয়েটার চাওয়ানি সম্পূর্ণ উপেক্ষা করে রাশভারী কঠোর আওয়াজে ইরিশ বলে, হারি আপ। ঈশানী বাকবিতণ্ডা করল না আর। ঠান্ডায় জমে আসছে হৃৎপিণ্ড, যার দরুন ভয়ে ভয়ে হাত বাড়িয়ে নিয়ে নিল উষ্ণ পোশাকটা। এরপর সেটাকে গায়ে চড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আড়ালে। কোনো এক অযাচিত কারণবশত এক হাত দিয়ে ওর মাথার উপর হুডিটা টেনে দেয় ইরিশ। তৎক্ষণিক বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো ধরনী। অগ্নিশিখার পারদে দাও দাও করে জ্বলে ওঠে চেরি ব্লসমের সুন্দর বাগানটা। আচানক অগ্নিকাণ্ডে কানে হাত দিয়ে নিচে বসে পড়ে ঈশানী। দুনিয়ার হুঁশ জ্ঞান হারিয়ে কেঁদে ওঠে হাউমাউ করে।
অথচ এত কিছুর পরেও কোনোরূপ ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। ওর অভিব্যক্তি নিষ্প্রভ। কানে লাগানো ইয়ারপডটা সচল রেখে কাউকে জোর হুকুমে আদেশ করল সে। আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট। বি অ্যালার্ট। একজনও যাতে পালাতে না পারে। এরিসের কথার পাছে ওপাশ থেকে কি প্রত্যুত্তর ভেসে এলো তা আর শোনা হলো না ঈশ্বর। তার আগেই ওর দৃষ্টিগোচর হলো একটা খড়খড়ে পুরুষালী হাত। আঙ্গুল বেশ লম্বা, কালো রঙের ট্যাটু ব্যতীত অন্ধকারের মাঝেও গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতের সূত্র ধরে ফুপাতে ফুপাতে মুখ তুলে তাকাতেই দেখল নিষ্ঠুর লোকটার শূন্য অভিব্যক্তি। এবার হাত বাড়ানোর কারণটা ঠিক বোধগম্য হলো না ওর। তাই কুণ্ঠিত হয়ে মানুষটার অক্ষিপুটে চোখ মেলালো ফের। মেয়েটাকে বারবার ভয় পেতে দেখে আড়ালে তপ্তশ্বাস ছাড়ে ইরিস। অস্ফুটে বলে, কামন, আগুন ছড়িয়ে যেতে আর বেশিক্ষণ বাকি নেই। ভীত হরিণীর মতো শঙ্কায় জর্জরিত মেয়েটা আশ্বস্ত হতে পারল না খুব একটা। অগত্যা জড়ানো গলায় বলল, কি ছিল এটা? গ্র্যানেড। হাতটা বাড়িয়ে রেখেই গম্ভীর স্বরে জবাব দিল ইরিস। তৎক্ষণাৎ আঁতকে উঠল ঈশানী। খেই হারিয়ে তড়িঘড়ি করে আঁকড়ে ধরল এরিসের বলিষ্ঠ খড়খড়ে হাতের আঙ্গুল। উঠে দাঁড়িয়ে চারিদিকের পরিস্থিতি পরখ করে ঠোঁট ভেঙে কেঁদে উঠে ভীষণ কষ্টে বলল, দাও দাও করে আগুন জ্বলছে, কি করে বের হবো এখান থেকে? নাকি এখানেই? ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে একপল চাইল ইরিস। ওকে আশ্বস্ত করে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে কাউকে কমফোর্ট ফিল করাতে হয়, কিভাবে সাবলীল কথায় সান্ত্বনা দিতে হয়, কোনো কিছুই জানা নেই হৃদয়হীন লোকটার। ওর জীবনে তো সাবলীল বলেই কোনো শব্দের অস্তিত্ব নেই। যা আছে তা কেবলই ধ্বংসযোগ্য, পাচারের নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। জীবন মরণ পরিস্থিতিও ওর ডিকশনারিতে একটাই বাক্য প্রচলিত সবসময়, নিষিদ্ধ দুনিয়ার মাফিয়া বস কখনো হেরে যায় না। জীবনের অন্তিম প্রহর ঘনিয়ে এলেও জয় নিশ্চিত করে তবেই মৃত্যুকে আলিঙ্গন করে সে। এরিসের ভাবনার মাঝে গতি হারালো ধ্বংসলীলা। আক্রমণ পাল্টা আক্রমণের তাণ্ডবে থমথমে চারিপাশ। গুলির তীব্রতায় চোখের সামনে ঝাঁঝরা হয়ে গেল আইসক্রিম ভ্যানটা। গা ঢাকা দেওয়ার শেষ আশ্রয়টুকু এভাবে নস্যাৎ হয়ে যাওয়ায় আঁতকে ওঠে ঈশানী। ওকে টান মেরে বুকের এক পাশে ফেলে দিয়ে অন্য হাতে সবেগে গুলি চালায় ইরিস। পেছনের কয়েকজন দুর্বৃত্তকে পরপর মার্ডার করে ঈশানীকে নিয়ে দ্রুত হেঁটে পার্কের পেছনের এক্সিট ধরে সে। আগুনের কারণে রাস্তাটা ব্লক হয়ে আছে, পাশেই ভেন্টিলেটরের ছোট এক্সিট। আপাতত সেটাই গুলি করে উড়িয়ে দিল ইরিস। অতঃপর ইস্যুর কোমর ধরে চোখ মুখ খিচে লাফ দিল সেখান থেকে। ওদিকে গুলাগুলি এখনও চলমান। পাইথন লিডারের সব কৌশলী গার্ডসগুলো উপস্থিত হয়েছে ইতিমধ্যে। ভারী অস্ত্রের ঝনঝন আওয়াজ আর রাইফেল থেকে বের হওয়া ঝাঁঝালো বারুদের গন্ধে ভরে উঠেছে জায়গাটা। ক্ষণে ক্ষণে ছোট বড় গ্রেনেডের বিস্ফোরণ বিকট আওয়াজ তুলে কানে তালা দিয়ে দিচ্ছে যেন। একের পর এক বীভৎস লাশ পড়ে যাচ্ছে চোখের পলকে। চারিদিকে রক্তের ছড়াছড়ি। কনক্রিটের শক্ত প্রাচীরের আড়ালে জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়ে এক হাতে রিভলভার চালাচ্ছে ইরিস। বুকের মধ্যে সজোরে চেপে ধরে রেখেছে ইস্যুকে। হঠাৎ এভাবে টান মেরে কাছে নিয়ে আসার দরুন ঝপাত করে খুলে গিয়েছে মাথার হুডিটা। সেই সাথে সবগুলো চুল গিয়ে আছড়ে পড়েছে মাফিয়া বসের শরীরে। অকস্মাৎ ঘটনায় হাতের শক্তি উবে গেল ইরিসের। ইগলের ন্যায় শিকারী মনোযোগের সবটুকু গ্রাস করে নিল একটা আদরে মুখের ঘোর লাগানো মুগ্ধতা। এতক্ষণে এরিস খেয়াল করল সাকুরা ওর কতটা কাছে দাঁড়িয়ে, ঠিক কীভাবে গুটিসুটি মেরে অনেকটা সাহস জুগিয়ে দু হাতে খামচে ধরে রেখেছে ওর শার্টটাকে। আর সবশেষে চারিদিকের এত জ্বালাও পোড়াও গন্ধের মাঝেও মেয়েটার শরীরের সবচেয়ে আলাদা, সবচেয়ে আকর্ষণীয় সুঘ্রাণ, যা বারবার মনোযোগ কেড়ে নেয় মাফিয়া বসের। সহসা চোখ বুজে গভীর শ্বাস টেনে বিড়বিড়ায় সে, ভ্যানিলা। এতক্ষণ দিশেহারা হয়ে শত্রুদের দিকে দৃষ্টি স্থির করে রাখলেও এরিসের অকস্মাৎ থমকে যাওয়া দেখে চোখ ঘোরায় ইস্যু। ওর স্থির সাবলীল অভিব্যক্তি দেখে আতঙ্কে দিকবিদিক জ্ঞান হারিয়ে ওকে ঝাঁকিয়ে উঠে বলে, ওরা চলে আসছে তো, জলদি কিছু করুন। ওর চোখ মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাপ। এরিস চোখ খুলল সবেগে। ঈশানীও তাকিয়েছিল ভয়ার্ত চোখে। ফলস্বরূপ আবারও ঘোলাটো দৃষ্টির মিলন হলো দুজনার। চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে বিষণ্ণ অনুভূতির মিশেলে চুপসে গেল ঈশানী। মুখ কালো করে নামিয়ে নিল অক্ষিপুট। তৎক্ষণাৎ সহিংস গুলাগুলির আওয়াজে যুদ্ধক্ষেত্রের মতো ঝনঝনিয়ে ওঠে চারিপাশ। গগনবিদারী আওয়াজে ফের হকচকিয়ে ওঠে এরিসের বুকে মুখ লোকায় মেয়েটা। কান্নার তোরে ঢেউ তুলে বলে,
ওরা চলে এসেছে, এবার কি হবে, কে বাঁচাবে আমাকে? ঈশানীর কথার মাঝেই আকস্মিক গতিতে একটা তেল চকচকে ধাতব বুলেট ছুটে এলো ওদের দিকে। তৎক্ষণাৎ ইস্যুকে নিয়ে হাওয়ার বেগে অন্য পাশে ঘুরে যায় ইরিশ। এবার দেয়ালে পিঠ ঠেকেছে ঈশানীর, আর ওর মুখোমুখি ইরিশ, মাঝখানে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। ঈশানীর মাথার দুপাশে হাত রেখে শটান দাঁড়িয়ে আছে মাফিয়া বসটা। তার মুখভঙ্গিমা স্থির ভাবলেশহীন, ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। সেভাবেই নাজুক ভীত মেয়েটাকে বাহুবদ্ধ করে দাঁতে দাঁত পিষল লোকটা। এরিসের গতিবিধি পর্যবেক্ষণ করে শুষ্ক ঢোক গেলেই শো। ওর চোখের আড়ষ্টতায় বাঁকা হাসিতে ঠোঁট প্রসারণ করে ইরিশ গম্ভীর স্বরে জবাব দেয়, চিন্তা নেই, আমি বেঁচে থাকলে তুমি মরবে না। এরিশ কথাটা বলতে বাকি মুহূর্তেই ভূমিকম্পের ন্যায় কম্পন দিয়ে উঠল চারিপাশ। আচানক ঘটনায় দিকবিদিক হারিয়ে ছুটতে শুরু করে সকলে। অবাকের চরম সীমানায় পৌঁছে ঈশানী নিজেও ভ্রু কুঁচকাল কৌতূহলে। একটু পরেই মিসাইল বিস্ফোরণের বিকট আওয়াজে থরথরে কেঁপে উঠল পুরো শহর। কয়েক সেকেন্ডের মাঝে চোখের সামনে ভস্ম হয়ে গেল আগন্তুক আক্রমণকারীদের দল। চোখ মুখ জ্বলে যাচ্ছে, জলোচ্ছ্বাসের জলের ন্যায় ছড়িয়ে যাচ্ছে আগুনের লেলিহান। পুরো ঘটনায় সাক্ষী হয়ে স্তম্ভিত বাকরুদ্ধ ঈশানী। দেখে মনে হচ্ছে মেয়েটা শ্বাস নিতেই ভুলে গিয়েছে। নৃশংস পাপের শহর এই মস্কো, তার চেয়েও বেশি নৃশংস এই শহরের পাপী হৃদয়হীন মানুষগুলো। ঈশানীকে আরও এক ধাপ অবাকের চূড়ায় পৌঁছে দিয়ে জ্বলন্ত অগ্নিদাহ থেকে বেরিয়ে এলো একটা আক্রমণকারী লোক। মুমূর্ষ পায়ের সামনে এগোতে এগোতে নিঃশব্দে রাইফেল তাক করালো ইরিশের পানে। তবে ট্রিগার প্রেস করার সুযোগ হলো না আর। তার আগে পেছনে না ঘুরে রিভলভারের সবকটা গুলিতে ওর মস্তিষ্কটা ঝাঁঝরা করে দেয় ব্লাডি বিস্ট খ্যাত মাফিয়া বস। এরিসের এহেন বিভৎস কর্মকাণ্ডে আঁতকে ওঠে ঈশানী। ওর নির্জীব ক্রোধান্বিত মুখের পানে চেয়ে হকচকিয়ে শোধায়, কি করে দেখলেন ওনাকে? তোমার চোখে। নিশ্চয়ই ঈশানীর অবাক চোখের মাঝে লোকটার প্রতিবিম্ব ফুটে উঠেছিল। তার মানে এতক্ষণ ধরে চোখের মাঝেই ডুবেছিল ইরিশ। তবে ঈশানী আশ্চর্য হলো এই ভেবে যে লোকটার নিশানা কত নিখুঁত। সামান্য চোখের প্রতিবিম্ব দেখে লোকটাকে শ্যুট করে দিল সে। একবার পেছনে অবধি তাকানোর প্রয়োজন বোধ করল না। এরিশ, কাম ফাস্ট। এত কিছুর মাঝে হুট করে তুষারের স্মিত কণ্ঠস্বরে আওয়াজে সম্বিত ফিরে পায় ঈশানী। চোখ ঘুরিয়ে দেখতে পায় স্পোর্টস কার নিয়ে দাঁড়িয়ে আছে সে। এরিশ তৎক্ষণাৎ ইস্যুর হাতটা ধরে এগিয়ে যায় গাড়ির দিকে। দরজা খুলে কঠোর আদেশের স্বরে বলে, বসো। ঈশানী তাই করল। এগিয়ে গিয়ে গুটিসুটি মেরে বসলো গাড়িতে। ও বসতেই ভেতরে গিয়ে নিঃশব্দে গিয়ার টানল ইরিশ। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ধ্বংসযজ্ঞের ওই স্থান ত্যাগ করে চলে গেল অনেক দূরে। গাড়ির মাঝে পিনপতন নীরবতা। নিরিবিলি সুন্দর বিকেলের সবটুকু প্রচেষ্টা মাটিতে মিশে গিয়েছে। চেরি ব্লসমের স্নিগ্ধ গাছগুলো পরিণত হয়েছে দগ্ধ আবর্জনায়। সেসব ভাবলেই হিংস্রতার প্রভাবে চিরবিড়ে ওঠে ইরিশের পৈশাচিক মস্তিষ্ক। ইচ্ছে করে এখনই গিয়ে সবকটা ছাই হয়ে যাওয়া মরদেহকে আবারও মেরে ফেলতে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। না তো এই মুহূর্তে কারোর সঙ্গে সামনাসামনি লড়াই করার সুযোগ ছিল ওর, কারণ সারাটাক্ষণ ভয়ের চোটে ওর সঙ্গে লেপ্টে ছিল একটা স্নিগ্ধ চেরি ব্লসমের বাগান। পৃথিবীর সব চেরি ব্লসম পুড়ে ছাই হয়ে গেলেও এটাকে সুরক্ষিত রাখার সর্বদা তৎপর এরিশ ইয়োভান। খানিকক্ষণ সময় গড়ালে বিশাল রানওয়ের মাঝখানে এসে গাড়ি থামায় ইরিশ। অদূরে লাল নীল আলো জ্বালিয়ে প্লেন যাতায়াত করছে। খুব কাছে এয়ারপোর্ট হয়তো, তবে এটা প্রাইভেট রানওয়ে। গাড়ির জানালায় উঁকি দিতে ইস্যু দেখল সামনের হেলিপ্যাডে দাঁড়িয়ে আছে কালো রঙা একটা লাক্সারিয়াস হেলিকপ্টার। তার বিস্তৃত পাখাগুলো চলন্ত, কিন্তু এখানে এসে হঠাৎ গাড়ি থামানোর কারণ ধরতে পারল না মেয়েটা। অগত্যা ওর ভেতরে ভেতরে বইতে শুরু করলো সংশয়ের ঝড়ো হাওয়া। নেমে এসো। গাড়ি থেকে নেমে ঈশানীকে সশব্দে আদেশ করল এরিশ। মেয়েটা শঙ্কিত হলো। ও আসলে এরিশকে বিশ্বাস করে না মোটেই। এই নির্দয় লোকটা যখন তখন খারাপ কিছু ঘটিয়ে ফেলতে পারে, সেই ভয়ে তটস্থ ঈশানী। ফলস্বরূপ হাতের মাঝে হাত কচলাতে কচলাতে কুণ্ঠিত স্বরে বলল, নামবো মানে? কোথায় যাব? এটা তো পেন্ট হাউস নয়। সচরাচর কৈফিয়ত দেওয়ার অভ্যেস নেই ইরিশের, তার ওপর মেজাজটাও বিগড়ানো। সহসা শক্ত কঠিন আওয়াজে বলল, নামতে বলেছি নামো। মুখের ওপর প্রশ্ন ছোড়ার অভ্যেসটা বদলাও। এসব আমার একদম পছন্দ নয়।
লোকটা এমনভাবে কথাটা বলল যেন নিজের বিয়ে করা বউকে মানিয়ে নিয়ে সংসারে অভ্যস্ত হওয়ার হুকুম করছে সে। ওদিকে ইরিশের কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে ঈশানী। জোরপূর্বক তেজ দেখিয়ে ঝাঁঝালো স্বরে বলে, নামবো না, কিছুতেই নামবো না। আপনি নিশ্চয়ই আমাকে অন্য কোথাও বেচে দিবেন, তাই না? কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আপনার? নিজের আত্মসম্মান, নিজের পবিত্রতা রক্ষার জন্য আর কত মিনতি করতে হবে আমায়? আপনার কি একটুও দয়া নেই? কথা বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। এরিস আর জবাব দিল না কোনো। অকস্মাৎ গাড়ির দরজাটা খুলে হিংস্র শিকারীর ন্যায় একটানে ছো মেরে কাঁধে তুলে নিল মেয়েটাকে। নিঃশব্দে ওর চিকন কোমরটা নিজের বলিষ্ঠ বাহুতে আঁকড়ে ধরে পা বাড়ালো হেলিপ্যাডের অভিমুখে। এরিসের কাণ্ডে হাত পা ছুটতে ছুটতে চেঁচাতে শুরু করলো ঈশানী। সরু দু হাতে মাফিয়া বসের সুঢল পৃষ্ঠদেশে একের পর এক কিল ঘুষি দিতে দিতে শরীর কাঁপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। ওর কিল ঘুষিগুলো মোমের ন্যায় পিছলে যায় মাফিয়া বসের শরীর থেকে। সে পাহাড়ের ন্যায় অটল, শুষ্ক বরফখণ্ডের ন্যায় নির্জীব তার মুখাবয়ব। অবশেষে নিজের অপারগতায় মিয়ে গিয়ে ক্লান্ত স্বরে মিনতি করে ক্রন্দনরত মেয়েটা, দয়া করে আমাকে ওই নোংরা জায়গাতে পাঠাবেন না অরণ্য, আমি সত্যিই ভেঙে যাব। এরিস জবাব দিল না কোনো রূপ। কাঁধ থেকে নামিয়ে আস্তে করে বসিয়ে দিল হেলিকপ্টারে। কানে গুঁজে দিল বিশালাকৃতির হেডফোন। অতঃপর নিজে গিয়ে বসল ককপিটে। এরিসকে হেলিকপ্টার চালাতে আজ প্রথমবার দেখেনি ঈশানী, তাই অবাক হলো না খুব একটা, বরং অস্তিত্ব হারানোর শঙ্কায় গুটিয়ে গিয়ে অনর্গল চোখের জল বিসর্জন দিতে লাগলো নিঃশব্দে। ওকে এভাবে ফুপিয়ে কাঁদতে দেখে এতক্ষণে চোখ ঘোরালো ইরিশ। মস্তিষ্ক কিছুটা শিথিল হয়ে এলে গিয়ারে হাত রেখে গমগমে আওয়াজে বলল, কাঁদছো কেন? কে মরেছে? ভ্রুর ভাঁজে তীক্ষ্ণ কুঞ্চনে বিরক্তিভাব সুস্পষ্ট। বোকা মেয়েটা চোখের পানি নাকের পানি একাকার করে ওষ্ঠপুট চেপে ধরে ফুপাতে ফুপাতে বলে, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? পেন্ট হাউসে, ছোট করে জবাব দিল ইরিশ। অতঃপর এক হাতে টান মেরে মুখের মাস্কটা খুলে দীর্ঘশ্বাস ছেড়ে একাই বিড়বিড়ালো, ইট ওয়াজ এ ওয়ার্স্ট ডে। এরিসের কথা শুনে স্তব্ধ হয়ে গেল ঈশানী। ক্রন্দনরত ঠোঁট জোড়া তার ফাঁক হয়ে গেল আপনা আপনি। তৎক্ষণাৎ ব্যগ্র হাতে চোখ মুছে আশ্চর্য কণ্ঠে শোধালো, আমরা পেন্ট হাউসে যাচ্ছি? কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে তারকারাজির দল। তুষারের আচ্ছাদনে কিঞ্চিত ঘোলাটে আকাশপথ। দুষ্কর পরিস্থিতিতে স্বয়ংক্রিয় মনোযোগটুকু গতিপথে নিবেশ করে নির্লিপ্তে হ্যাঁসূচক মাথা দোলায় ইরিশ। পরক্ষণেই প্রশ্নবাণ ছুড়ে কৌতূহলী মেয়েটা, তাহলে হেলিকপ্টারে কেন? প্রত্যুত্তরে ইরিশ বলে, জঙ্গলের রাস্তায় গুপ্ত ঘাতক রয়েছে, ইভেন ওরা তুষারকে অ্যাটাক করেছে। দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। রাতের ঘুমন্ত শহরের দিকে নিষ্প্রভ নয়নে তাকিয়ে বিষণ্ণ মুখে বলে, আজ আপনাদের সহিংসতার জন্য কতগুলো সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে একবারও ভেবে দেখেছেন? হু কেয়ার্স? গম্ভীর স্বরে জবাব দিল ইরিশ। লোকটার হৃদয়হীন কথায় আত্মাটা কেঁপে ওঠে ঈশানীর। মস্তিষ্ক চিরবিড়িয়ে ওঠে অযাচিত ক্ষুদ্রতায়। গলার সুর খাদে নামিয়ে কিঞ্চিত তেতো স্বরে ঈশো বলে, এগুলো মানুষ ছিল, কোনো কীটপতঙ্গ নয়। সরল মেয়েটার কথায় কোনোরূপ প্রত্যুত্তর করল না ইরিশ, এমনকি ঘুরেও তাকালো না এক পল। শুধু মনে মনে আওড়ালো, তোমাকে সুরক্ষিত রাখার প্রশ্ন উঠলে কয়েকটা সাধারণ মানুষ কেন, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতেও দ্বিধাবোধ করব না আমি। এরিসের মাঝে ভাবান্তর নেই কোনো। ধূসর বাদামি চোখজোড়া বরাবরের মতোই অনুভূতিহীন শূন্য। এমন কেউ কি পৃথিবীতে নেই যার জন্য এই চোখে অনুভূতির জোয়ার বয়ে যাবে, পাংশুটে চেহারাতে কিছুটা আবেগ জাগ্রত হবে, ভেবে পায় না ঈশানী। অগত্যা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিল নির্দয় লোকটার দিক থেকে। তবে চোখ সরাতে গিয়ে ওর দৃষ্টি আটকালো ইরিশের গলার কাছে নীল হয়ে যাওয়া ক্ষতস্থানে। ফর্সা কণ্ঠনালীতে দগদগে হয়ে যাওয়া বিভৎস ক্ষতটা চোখে লাগছে খুব। দেখে মনে হচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছে, কিছুতে কামড়েছে মনে হয়। ক্ষতস্থানটা কিয়ৎক্ষণ পরখ করে রিনরিনে আওয়াজে আগ বাড়িয়ে শুধালো ঈশানী, আপনার গলায় কি হয়েছে? ঈশানীর কথায় ভ্রম কাটে ইরিশের। এক হাতে গিয়ার চেপে ধরে অজ্ঞাত ভঙ্গিমায় অন্য হাতটা নিয়ে রাখে গলার ক্ষতস্থানে। কয়েক মুহূর্তে সেখানটায় নির্বিঘ্নে হাত বুলিয়ে তপ্তস্বরে জবাব দেয়, দেখতেই পাচ্ছ ব্যথা লেগেছে, দেখে মনে হচ্ছে বোঝো কামড়েছে। মুখ ফসকে বাক্যটা বের হতে না হতেই ঈশ্বরপানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ইরিশ।
এরিসের ধূসর চোখের গহ্বরে লুকায়িত কঠোর নিষেধাজ্ঞা, যা দেখে আবারও চুপসে গেল ঈশানী। শুষ্ক একটা ঢোক গিলে চোখ সরিয়ে নিল আড়ষ্টতায়। ভীত মেয়েটার পানে নিষ্প্রভ দৃষ্টি স্থির রেখে হাসকি স্বরে বলে ওঠে ইরিস, মনে হচ্ছে কি হয়েছে সেটা জানার খুব আগ্রহ তোমার। তড়াক করে চোখ তুলে চাইল ঈশানী। এরিসের কথায় ঘোর অসম্মতি জানিয়ে বলল, মোটেই না। কতটা চোখে লাগছে? মলম লাগাননি, তাই জানতে চেয়েছি। ঈশ্বর দিক থেকে চোখ সরিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হাসল এরিস। পরক্ষণে ঠোঁটের হাসি মিলিয়ে গেল চিরাচরিত গম্ভীর্যের আড়ালে। আকাশপথের গন্তব্য ধরে এগোতে এগোতে অস্ফুটে বলে উঠল এরিস, সব ক্ষতই পীড়াদায়ক নয়, কিছু কিছু ক্ষত সুখের চিহ্ন বহন করে। এটা বোধহয় তেমনই এক সুখকর ক্ষত, তাই মলম লাগানোর প্রয়োজন বোধ করিনি। এরিসের কথার মাথামুণ্ড বুঝতে না পেরে নিঃশব্দে ঠোঁট উল্টালো ঈশানী। অতঃপর দৃষ্টি বাড়িয়ে চাইল তুষার আচ্ছাদিত শ্বেতকায় জঙ্গলের পানে। নৈশব্দে বরফে ঢাকা পাতাবিহীন নিস্তব্ধ জঙ্গলটাকে মৃত লাগছে, তবুও সেদিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ঈশানী। মনে মনে নিজেকেই নিজে আশ্বস্ত করে বলে, এতক্ষণে বোধহয় প্যান্ট হাউসের কাছাকাছি চলে এসেছে হেলিকপ্টারটা। গভীর রাত, চারিদিকে কম্বল চড়ানো শীত ঘুমের আয়োজন, ঝিঝি পোকার অহর্নিশ গুঞ্জনে মাথা ধরে আসার উপক্রম। সেই সন্ধ্যা থেকে লাউঞ্জে বসে অপেক্ষারত ফ্লোরা। ঈশানীর চিন্তায় ধরে আসছে মাথাটা, কিছুতেই ঘুম আসছে না। মাফিয়াদের নৃশংসতা সম্বন্ধে বেশ ভালোই ধারণা রয়েছে ফ্লোরার। সহসা চিন্তার প্লাবনে ভেসে যাচ্ছে মস্তিষ্ক। ঠিক এমন সময় ধীর গতিতে পা টেনে টেনে প্যান্ট হাউসে প্রবেশ করে তুষার। ওকে আহত লাগছে, হাঁটুর কাছের অনেকটা জায়গা ধরে রক্তক্ষরণ হচ্ছে। চওড়া কপালের অবস্থা আরও বেগতিক, সেখানে আঘাতের নীল বর্ণ সুস্পষ্ট। বাম পাশের চোখটা ফুলে ঢোল হয়ে আছে। অযাচিত পদচারণার শব্দে সচকিত হয়ে চোখ ঘোরায় ফ্লোরা। তখনই দেখতে পায় হিমালয়ের মতো শক্তপোক্ত মানুষের ভঙ্গুর মুখাবয়ব। তুষারের এমন নাজেহাল অবস্থা দেখে হৃদয়টা ছেদ করে ওঠে ফ্লোরার। তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওকে দু হাতে সামলায় মেয়েটা। লম্বা চওড়া পেটানো শরীরের অধিকারী তুষারের এক বাহু আঁকড়ে ধরতেই বড্ড বেগ পোহাতে হয় শীর্ণকায় ফ্লোরার। তবুও মুমূর্ষা শরীরটাকে টেনে টেনে নিয়ে বসালো কাউচে। শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হলেও ভেতরের তির্যক মূর্তিমান সত্তার পরিবর্তন ঘটেনি মোটেও। আর না তো হৃদয়ের কোণে জড়ো হয়েছে বিন্দু পরিমাণ শঙ্কা। তুষারকে আধশোয়া করে বসিয়ে দিয়ে ওর ঘাড়ের কাছে কুশন টেনে দিল ফ্লোরা। নিজ হাতে বুটগুলো খুলে একজোড়া স্বস্তিদায়ক স্লিপার এনে পরিয়ে দিল পায়ে। অতঃপর তাড়াহুড়ো করে কুসুম গরম পানি আর ফার্স্ট এড নিয়ে বসলো তুষারের ক্ষত সারাতে। এই সবগুলো কাজ বিনা বাকি করে গেল ফ্লোরা। মুখ ফুটে একটা কথাও জিজ্ঞেস করল না তুষারকে, আর না তো একবারের জন্য চোখ তুলে চাইল ওর মুখের পানে। ফ্লোরার এহেন মন্থর নিশ্চুপ অভিব্যক্তি ভাবালো তুষারকে। সহসা আগ বাড়িয়ে প্রশ্ন ছুড়ল তুষার। গলার মাঝে কৃত্রিম গম্ভীর্যতা ধরে রেখে বলল, সেদিন বকেছিলাম বলে এখনও রাগ করে আছো? তুষারের কথার পাছে চট করে ওর মুখের পানে দৃষ্টিপাত করে ফ্লোরা। মহাবিষ্টের ন্যায় ব্যাকুল চোখে লোকটাকে পরখ করে বলে, একটা প্রশ্ন করব? ফ্লোরার শুকনো মুখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। সামান্য হ্যাঁসূচক মাথা দুলিয়ে বলে, ইউ ক্যান। আপনি কি সত্যি আমায় কোনো মাফিয়ার কাছে বিয়ে দিয়ে দিবেন? ফের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তুষারের প্রশস্ত বুক চিরে। সামনে হাঁটু ভাঁজ করে বসে থাকা সুন্দরী রুশ মেয়েটাকে নিষ্প্রভ চোখে পরখ করে তুষার বলে, তোমার জন্য যেটা ভালো হবে সেটাই করব আমি ফ্লোরা। এরিসের মতো সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া বস খুঁজে নিয়ে আসবো আমি। ইভেন তোমার সুখের জন্য যা করতে হয় তাই করব। আপনি নিজেও তো মাফিয়া। হাতের কাজ অব্যাহত রেখে প্রশ্ন ছুড়ল ফ্লোরা। ওর এহেন প্রশ্নে সরল কপালে ভাঁজ টানল তুষার। এইটুকুতেই মাস্টার মাইন্ড খ্যাত তুষারের বুঝতে বাকি নেই ফ্লোরার ভেতরে লালিত সুপ্ত অনুভূতির কথা। তবে তুষার তো এসব ভাবে না, কোনোদিন ভাবতেও চায় না। নিজের গন্তব্যহীন অনিশ্চিত জীবনে কাউকে যোগ করার মতো সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অগত্যা সরল মেয়েটার কথার পাচ্ছে চোয়াল শক্ত করে ফেলল তুষার। কঠিন স্বরে জবাব দিল, আমি কোনো মাফিয়া বস নই ফ্লোরা, আমি গ্যাংস্টার। অতর্কিত অপমানে নীল হয়ে এলো ফ্লোরার ধবধবে ফর্সা ত্বক। গলার মাঝে দলা পাকানো কান্নার বাঁধ। জিভটা তেতো লাগছে ভীষণ।
চাইলেও কথা বলার মতো আর শব্দ অবশিষ্ট নেই ওর দিশেহারা মস্তিষ্কে। সহসা মাথা নুইয়ে চুপচাপ হাতের কাজ চালায় মেয়েটা। দুজনের মাঝে অসহনীয় নীরবতা বিরাজমান। অনেকক্ষণ ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরের অস্বস্তিটা কিছুতেই দমিয়ে রাখতে পারছে না তুষার। অগত্যা ড্রেসিং করার মাঝপথেই উঠে দাঁড়ালো সে। ধীর কদমে ফ্লোরাকে ছাড়িয়ে সামনে এগোতে এগোতে নীরের সুরে বলল, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঈশানীকে নিয়ে চিন্তার কিছু নেই, ও ঠিক আছে। আরও একবার বক্ষপিঞ্জরে কিঞ্চিৎ সাহস সঞ্চার করে পেছন থেকে গলা উঁচিয়ে জিজ্ঞেস করল ফ্লোরা, আপনি কি কোনোদিন কাউকে ভালোবাসবেন না তুষার? আর বিয়েও করবেন না? না। থমকে দাঁড়িয়ে স্পষ্ট আওয়াজে জবাব দিল তুষার। হতবিহ্বল মেয়েটার দিকে না তাকিয়েই গমগমে আওয়াজে বলে উঠল ফের, মাফিয়ারা কখনো কাউকে ভালোবাসে না। যদিও বা মনের দ্বন্দ্বে হেরে গিয়ে বেসে ফেলে, তাও আগলে রাখতে পারে না। কে বলেছে পারে না? আমার বাবা মা তো ভালোবেসেই বিয়ে করেছিল। তুষারের যুক্তিতে ঘোর আপত্তি জানিয়ে প্রত্যুত্তর করল ফ্লোরা, তাদের শেষ পরিণতি নিশ্চয়ই তোমার অজানা নয়। তৎক্ষণাৎ সর্বশেষ আঘাত হেনে নাজুক মেয়েটাকে পুরোপুরি দাবিয়ে দিতে বিষাক্ত তীরের ফলার মতো বাক্য নিক্ষেপ করে তুষার। এরপর আর কণ্ঠনালী ভেদ করে কোনোরূপ শব্দ উচ্চারণ করার সাহস পেল না ফ্লোরা। ভাঙা মনের সুপ্ত ব্যথাগুলো আলগুছে লুকিয়ে বিনা বাক্যে যেতে দিল তুষারকে। সত্যিই তো, অনিশ্চিত মরীচিকার মতো অন্ধকার জীবনের পিছুটান হাঁটিয়ে রংধনুর মতো প্রণয়ের প্লাবনে গা ভাসানো কি এতটাই সহজ? এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 24। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।